আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার নম্বর 5 পোর্টফোলিও ম্যানেজমেন্ট পোর্টফোলিও ব্যবস্থাপনা পোর্টফোলিও ব্যবস্থাপনাটা কি একগুচ্ছ টাকা এক জায়গায় বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন জায়গায় বিনিয়োগ করাকে পোর্টফোলিও বিনিয়োগ বলা হয় আর এই পোর্টফোলিও বিনিয়োগ ব্যবস্থাপনাকে বলা হয় পোর্টফোলিও ব্যবস্থাপনা এই অধ্যায়ে আমাদের সিলেবাসে যা দেওয়া হয়েছে সব মিলে আমাদের 8টা ফরম্যাটে অঙ্ক শিখতে হবে 8 রকমের 8টা নিয়মের অঙ্ক ফরম্যাট নাম্বার 1 এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ER বলা হয় সংক্ষেপে ফরম্যাট নাম্বার 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফরম্যাট নাম্বার 3 ভেরিয়েন্স ফরম্যাট নাম্বার 4 কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন জিওমেট্রিক মিন ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল CAPM এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট CAPM এখান থেকে প্রশ্ন আসে ক্যাপিটাল মার্কেট লাইন CML সিকিউরিটি মার্কেট লাইন SML এই মোট 8টা নিয়মের অঙ্ক শিখতে হবে এর প্রথম নিয়মটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র 4টা সূত্রের মধ্যে এখানে 3টা শো করা হয়েছে আরেকটা আমি দেখাই দেব এখন প্রশ্নের সিচুয়েশন বুঝে এই 4টা প্রশ্নে অ্যাপ্লাই করা হয় 4টা সূত্রে অ্যাপ্লাই করা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা আসলে গড় আয়ের হার গড় কেমন যেমন ER এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান R বার অ্যারিথমেটিক মিন X বার K বার এগুলোকে গড়ের সংকেত এগুলো গড়ের সংকেত দেওয়া হয় যেমন আমরা যখন পরিসংখ্যান করাই তখন কিন্তু X বার ইউজ করি আর ফিনান্সের ক্ষেত্রে বেশিরভাগ K বার R বার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যারিথমেটিক মিন এই অ্যারিথমেটিক মিন আর X বার এই দুটো পরিসংখ্যানে আমরা গড় হিসেবে এই স্যাম্পলগুলো ইউজ করি আর বাকি যে 3টা স্যাম্পল এগুলো আমরা ফিনান্সে ইউজ করি তো এখন বেশিরভাগই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রথম এটাই ইউজ করব কোন জায়গায় R বারও ইউজ করা হবে তো K বার আর ইউজ করব না তবে যে কেউ যে কোনোটা ইউজ করতে পারে আচ্ছা যাও গড়ের সংজ্ঞা কি রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করিলে যে ফলাফল আসে এটাকে বলা হয় গড় এখন আমরা ছোটবেলা থেকে এগুলো শেখাই যে রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ 5টা সংখ্যা যদি আমরা যোগ করি তো 5 দিয়ে ভাগ করলে গড় হয়ে যায় 6টা সংখ্যা যদি আমরা যোগ করি 6 দিয়ে ভাগ করলে কিন্তু গড় হয়ে যায় এখন মডিফাইড আরো অনেক আপডেট হয়েছে এই গড়কে আমরা 4টা সিচুয়েশনে 4 রকম ভাবে বের করব যদি আমাদের নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে when given number of years যখন প্রশ্নে নাম্বার অফ ইয়ার সাপ্লাই দেওয়া থাকবে তখন আমরা টোটাল রিটার্নকে যোগ করে n দ্বারা ভাগ করব যেমন 5 বছরের রিটার্ন দেওয়া আছে 5টা রিটার্ন দেওয়া আছে বাস 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে আসলো তাহলে when given number of year যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে তখন এটা আবার যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে when given probability যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন কিন্তু আগের সূত্রটা হবে না এবার সূত্র হবে সামেশন RI ইনটু PI যতগুলো R এর মান ততগুলো P এর মান দেওয়া থাকবে তো R এর মান আর P এর মান গুণ করতে হবে when given portfolio weight যখন ওয়েট দেওয়া থাকবে পোর্টফোলিও ওয়েট বলতে কি বোঝানো হয়েছে এখানে আমরা তো প্রথমে শিখছি পোর্টফোলিও হচ্ছে এক জায়গায় বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন জায়গায় বিনিয়োগ করা এটাই তো পোর্টফোলিও তো সম্পূর্ণ টাকা আমরা মনে করি 1 এখান থেকে 0.10 হয়তোবা এ প্রজেক্টে ইনভেস্ট করেছে এই স্টকে 0.20% হয়তোবা বি তে ইনভেস্ট করেছে সি তে হয়তোবা 0.30 এভাবে 5টা বা 6টা জায়গায় বিনিয়োগ করেছে 100% মানে 1 কে ভাগ করে যাই হোক ওই পোর্টফোলিও ওয়েটটা অনুপাত দেওয়া থাকবে অনুপাতটা দশমিকে দেওয়া থাকবে দশমিক দেখা যাচ্ছে এরকম থাকলো 10 20 30 35 40 এই ধরনের দেওয়া থাকবে
যাক, তাহলে আমরা অঙ্ক করার সময় এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কয়টা দেখালাম? 3টা, কিন্তু আমি তো বলেছি 4টা সূত্র। হ্যাঁ, হোয়েন গিভেন রিস্ক ফ্রি, যখন রিস্ক ফ্রি দেওয়া থাকবে তখনও কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে। তো রিস্ক ফ্রি আর বেটা যখন থাকে তখন সেটাকে বলি আমরা সিএপিএম। তাই এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র আমরা সিএপিএম এ এখানে দিয়েছি। এই যে সূত্রটা এটা 6 নম্বরে আছে, রিস্ক ফ্রি এবং বেটা। হোয়াট ইজ বেটা? বেটা কি? বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক, এটা ঝুঁকির একটা পরিমাপ মাত্র বেটা। আর রিস্ক ফ্রি ঝুঁকি মুক্ত। যখন কোর্সে রিস্ক ফ্রি আর মানে বেটা দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, রিস্ক ফ্রি প্লাস RM মাইনাস এক্স ফ্রি ইনটু বেটা। এটা কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সিএপিএম এর সূত্র অনুযায়ী আমরা আলাদা ফরম্যাট করেছি, তাই এখানে নিয়ে আসছি। কিন্তু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব উত্তরপত্রে এই দুই জায়গায় অ্যাপ্লাই করব, 1 নম্বর ফরম্যাট এবং 6 নম্বর ফরম্যাট। তাহলে হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট, এটা কিভাবে বের করতে হবে? সামেশন RI WI, W তে ওয়েট বোঝানো হয়েছে, ওয়েটের মানগুলো যোগ করলে 1 হয়ে যাবে, আর টোটাল স্পেসিফিক মানগুলো দশমিক আকারে দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছেন। এবার অঙ্ক করি, আর ধারাবাহিকভাবে আমরা এই ফরম্যাটের 4টা অঙ্ক শেখাই পরপর। প্রথমে হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার, হোয়েন গিভেন পোর্টফোলিও এই প্রবাবিলিটি, আর হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট, আর হোয়েন গিভেন রিস্ক ফ্রি এন্ড বেটা। সবাই দেখেন, বই বের করেন। তাহলে প্রথমে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন শিখছি। এখানে হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার, এটা বুঝবেন কি হবে পরীক্ষার হলে। দেখেন কিভাবে লেখা আছে, রিটার্ন অফ টু সিকিউরিটি ফর লাস্ট 5 ইয়ার্স আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো 5টা বছর দেওয়া আছে, স্টক এ স্টক বি, 5 বছরে 5 রকমের আয় দেওয়া আছে। স্টক এ তে প্রথম বছরে আয় হয়েছিল 8%, তারপরে 3, 16, -2 আবার +10, এই 5 রকমের আয়। বিতেও ঠিক 5 রকমের আয়, 4%, 5%, 10%, -2 এবং 8%। এখন এগুলোকে কি করতে হবে? নিচে বলা আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তৈরি করো। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তৈরি করব। উই নো দ্যাট, আমরা জানি যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সামেশন RI ডিভাইডেড বাই N। উপরে যে আর গুলো আছে এই আর গুলো যোগ করতে হবে। কেন? নাম্বার অফ ইয়ার দেওয়া রয়েছে, এখানে কোনো প্রবাবিলিটি দেওয়া নেই, এখানে কোনো পোর্টফোলিও ওয়েট দেওয়া নেই, এখানে কোনো রিস্ক ফ্রি নেই। তাহলে নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করে গড় বের করতে হবে। কয়টা সংখ্যা ছিল? 5টা। তো 5টার ভিতরে একটা মাইনাস আছে, যাই হোক আমরা লিখলাম R1, R2, R3, R4, R5। আচ্ছা, এগুলো আমরা যোগ করি। প্রথম 8%, 3%, 16%, আর ব্র্যাকেটে -2% আর 10%, ডিভাইডেড বাই N হচ্ছে 5। আচ্ছা, উপরেগুলো যোগ করি, যোগ করলে 35 পাওয়া যাবে, নিচেই 5। এখন সবগুলো কিন্তু যোগ করিনি, উপরে 4টা যোগ আর ওই 2 একটা সংখ্যা মাইনাস হয়েছে, মাইনাস করার পরে কিন্তু 35 হয়েছে। 5 7 35, 5 দিয়ে ভাগ করলে 7% অ্যান্সার বের হয়েছে। এটা ছিল স্টক এ। আর স্টক বি দেখি, এখানেও আমাদের 5টা মান আছে। রিটার্ন অফ 1 2 3 4 5, R1, R2, R3, R4, R5 মানগুলো বের করলাম, এগুলো যোগ করে উপরে দেখলাম 2 বাদ দেওয়ার পরে 25 হয়েছে। 25 কে 5 দ্বারা ভাগ করলাম, 5 5 25, অতএব 5% অ্যান্সার হয়েছে। কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? জি স্যার। অসুবিধা হয়নি না হয়েছে? না স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি। আলহামদুলিল্লাহ। যদি রেজাল্ট যদি স্যার আপনার দশমিক আসে, সমস্যা নেই, পার্সেন্টেজ, তাহলে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এখন আসেন, প্রশ্ন কিন্তু একটাই, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে 4টা সূত্রের মাধ্যমে। এখন কোন সূত্র কোন সময় অ্যাপ্লাই করবেন এইগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি। যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে তখন আমাদের এই যোগ করে ভাগ করতে হবে। এবার 2 নম্বর সিচুয়েশন, হোয়েন গিভেন প্রবাবিলিটি, যখন প্রশ্নে প্রবাবিলিটি সাপ্লাই দেওয়া থাকবে তখন কিভাবে বের করবেন? দেখেন, প্রবাবিলিটি দেওয়া আছে স্টক এক্স, স্টক ওয়াই। যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার দেওয়া নেই, আর নাম্বার অফ ইয়ার কোনো কাজে লাগবে না। এখন প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে। স্টক এখানে রিটার্ন দেওয়া আছে 5টা, একটাই প্রশ্ন কিন্তু, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখন আমরা গুণ করব। কেন?
সামেশন আর আই পি আই, কারণ প্রবাবিলিটি দেওয়া রয়েছে স্পেসিফিক প্রত্যেকটা সামনে। প্রথমে -10% এর সাথে 0.1 গুণ করতে হবে। তো আমি একটা সূত্র লিখে দিচ্ছি এখানে, এই সামটা ভেঙে, সাম মানে যোগফল, কতগুলো আর অনেকগুলো, কয়টা? 5টা। R1 P1 প্লাস R2 P2 প্লাস R3 P3 প্লাস R4 P4 প্লাস R5 P5, যদি 6টা থাকতো প্লাস R6 ও লিখতাম, 5টা আছে বলে 5 লিখেছি। এখন মানগুলো আমরা বসাই। প্রথমে 10% এর সাথে 0.1 গুণ করলাম প্রথম ব্র্যাকেট ক্লোজ, প্লাস 2% এর সাথে 0.2 গুণ করে দিলাম, আবার 12% এর সাথে 0.4 গুণ করে দিলাম, এরপরে 20% এর সাথে 0.2 গুণ করা হলো, এরপরে 38% এর সাথে 0.1 গুণ করা হয়েছে। ব্র্যাকেটের ভিতরে কাজগুলো সব করে কমপ্লিট করে ফেললাম। এইগুলো এখন যোগ, একটা শুধু বিয়োগ হয়েছে প্রথমটা, তাহলে বাকিগুলো সব যোগ করে, 4টে যোগ করে এটা বিয়োগ করে দিলাম, দিলে ফলাফল 12% অ্যান্সার। নেক্সট ওয়াই, ওয়াই তো ওই একই সূত্র, ব্র্যাকেটের ভিতরে মান লিখলাম। দেখেন তো প্রথম মানটা -35 এর সাথে 0.1 গুণ হবে প্রবাবিলিটি, তারপরে 0% এর সাথে 2 গুণ হবে, 20% এর সাথে 0.4, 25 এর সাথে 0.2, 45 এর সাথে 0.1 গুণ করে আমরা যে ফলাফলগুলো পেয়েছি এগুলো যোগ বিয়োগ করে দেখলাম 14% হয়। তাহলে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান বেড়ে গেল, একটা 12%, একটা 14%। এখন যদি প্রশ্ন ছোট একটা 2 নম্বর প্রশ্ন করতো, হুইচ স্টক শুড ইউ প্রিফারেবল, শুড ইউ অ্যাকসেপ্টেবল, কোনটা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য কোনটা, তাহলে আমরা সেকেন্ড যেটা ওয়াইড ফার্মের এটা আমরা সিলেক্ট করতাম। তাহলে উই শুড সিলেক্ট, হ্যাঁ একটু জোরে বলতে হবে, বড়টা, বড়টাই ভালো, কারণ রিটার্ন আয়ের হার বেশি হলে ভালো না কম হলে ভালো? আয়ের হার বড় হলে ভালো, বেশি হলে ভালো। আচ্ছা, আর যে কথা বলবেন একটু জোর দিয়ে, আমি সবার গুলোর কথা, শুধু আলী হাসানের কথাটা শুনতে পাইছি, আর গুলো ঝাপসা ঝাপসা শুনেছি। আচ্ছা 3 নাম্বার আমাদের সিচুয়েশন এবার আসলে, তাহলে প্রবাবিলিটি আসলেই কি করতে হবে, এটা তো ক্লিয়ার সবাই। প্রবাবিলিটি আসলে সামেশন আর আই পি আই এই গুণ করে দিতে হবে। এখন ছাত্ররা এই অধ্যায়টা নিয়ে অনেকেই অনেক জায়গায় যারা পড়ে বা এইগুলো অনেকে আমার কাছে প্রশ্ন করে যে কিছুই বোঝে না, আমার এই ইউটিউবে ক্লাস দেখে আবার ফোন দেয়, স্যার কখন গুণ করতে হয়, কখন ভাগ করতে হয়, কখন ওয়েট আসে, ডাব্লু আসে, কখন পি আসে, এগুলো বুঝি না। এইটাই কিন্তু সেই আমাদের স্টুডেন্ট এই প্রশ্ন করে না, কারণ আমরা সেগুলো ভেঙে সুন্দর করে বুঝাই দিই, আর আমি যেভাবে দেখাই তাতে প্রশ্ন থাকার কথা না, তো পরিষ্কার করেই তো বলে দিই। তো তারা অবশ্যই আমাদের ফোন দিয়ে জানায় যে স্যার এই অধ্যায়টা বুঝি না, স্যার কি করে, এটা একবার দেখি ডাব্লু, একবার দেখি পি, একবার দেখি ভাগ করে, একবার কি করে, কিছু বুঝি না। আসলে কিন্তু এখানে 4 ধরনের ইনফরমেশন থাকে, তাই 4টা সূত্র অ্যাপ্লাই করা হয়। প্রথম ইনফরমেশন আমরা শেখাই দিলাম যে যদি নাম্বার অফ ইয়ার থাকে তাহলে আপনারা কি করবেন, ওগুলো যোগ করে ভাগ করে দেবেন, বাস গড় হয়ে যাবে। যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে আপনি গুণ করবেন প্রবাবিলিটির সাথে, তাহলে সূত্রটা হলো আর আই পি আই, সামেশন আর আই পি আই, প্রবাবিলিটি গুণ হয়ে গেল। আচ্ছা, যদি আপনার ওয়েট দেওয়া থাকে, পোর্টফোলিও ওয়েট, যেমন 4 সিকিউরিটি হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন, আপনি 4টা সিকিউরিটিতে বিনিয়োগ করলেন, সেখান থেকে 4 রকম ইনকাম আসলো। এখন গড় ইনকাম আয়ের হার কত? এখন দেখা যাচ্ছে যদি আমি এটা একবারে ভাগ করে দিই, যেমন 12 যোগ 20 যোগ 15 যোগ 10, 4টা সিকিউরিটিতে বিনিয়োগ করেছিল, 4 রকম ইনকাম হয়েছে। এখন গড় ইনকাম 4টে যোগ করে ভাগ করে দিলাম, এটা কিন্তু সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ এখানে আমরা কি পরিমাণে বিনিয়োগ করেছিলাম, আমাদের টাকার ম্যাক্সিমাম কোন জায়গায় বিনিয়োগ করেছিলাম, মিনিমাম কোন জায়গায় বিনিয়োগ করেছিলাম। দেখা যাচ্ছে এখানে আমাদের সবথেকে বেশি ইনকাম হয়েছে 20%। যদি আমি এখানে অল্প টাকা বিনিয়োগ করে থাকি তাহলে কিন্তু আমাদের আয়ের পরিমাণ টোটালে কম আসবে, আর যদি সবথেকে বেশি বিনিয়োগ করে থাকি এখানে তাহলে কিন্তু আয়ের পরিমাণ বেশি আসবে। তাই ওয়েটের প্রয়োজন হয়, যে আমার টাকার কি পরিমাণ কোন ফান্ডে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করেছে সেটা দেখতে হবে।
সব থেকে কম ইনকাম 10%। যদি এমন ঘটে যে আমাদের মেজরিটি টাকা মানে ম্যাক্সিমাম টাকা এখানে বিনিয়োগ করা ছিল, তাহলে তো আয়ের পরিমাণ গড় কমে আসবে। হ্যাঁ, এটাই ঘটবে। যাই হোক, তাহলে এদেরকে আমরা এখন অ্যাভারেজ করার জন্য পোর্টফোলিও দরকার, ওয়েট দরকার। সেই ওয়েটগুলো নিচে সাপ্লাই দেওয়া হচ্ছে। প্রশ্ন কিন্তু ওই আগেরটাই, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর এ পোর্টফোলিও কনসিস্টিং। বিবেচনা করতে হবে পোর্টফোলিও কেমন, অফ অল দ্য 4 সিকিউরিটি আন্ডার দ্য ফলোইং কন্ডিশন। শর্তগুলো কি কি কন্ডিশন? নাম্বার 1, দ্য পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল। মনে করে 4টা সিকিউরিটিতে সমান হারে বিনিয়োগ করা হয়েছে, পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল। এখন ইকুয়াল করবেন কি হবে? 4টা ওয়েট যদি হয়, 4টা যদি সিকিউরিটি হয়, আমরা জানি সম্পূর্ণ ওয়েট 1 কে 4 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা ভাগে কতটুকু ওয়েট পাওয়া যাবে। তাই 1/4 আমরা এখানে ভাগ করে দেখেছি কত আসে, 0.25। তার মানে প্রত্যেকটা সিকিউরিটিতে 0.25 করে ওয়েট থাকবে। ঠিক আছে, এখন আমরা সূত্রটা লিখি। তাহলে সামেশন RIWI, এটা ভেঙে দিলাম। পোর্টফোলিও রিটার্ন সমান সমান, এর সূত্রটা পি দিয়া না, এটা হচ্ছে পোর্টফোলিও, দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ পোর্টফোলিও। প্রথমে রিটার্ন এ, এখানে 1 2 ছিল না, তো এ বি ছিল। রিটার্ন এ, ওয়েট অফ এ। রিটার্ন বি, ওয়েট অফ বি। রিটার্ন সি, ওয়েট অফ সি। রিটার্ন ডি, ওয়েট অফ ডি। রিটার্ন এর মান 12, ওয়েট এর মান 0.25। রিটার্ন বির মান 20, ওয়েট অফ বি 25। রিটার্ন সির মান 15, 15-এর সাথে গুণ হবে 0.25। রিটার্ন ডির মান 10%, তার সাথে গুণ হবে 0.25। বাস, ওকে। এবার ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ। 12 পার্সেন্টেজটা 25 এটা স্যার কোথা থেকে আসছে স্যার? 25 এটা বুঝি নাই। এই ডাইনের পাশে দেখেন তো, আচ্ছা আচ্ছা, 4টা সিকিউরিটি ছিল, আপনার টোটাল ওয়েট আছে 1। এখন হ্যাঁ, পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল, সবগুলো সমান সমান। তাহলে 1 কে 4 দ্বারা ভাগ করে প্রত্যেক ভাগে পড়ে 0.25। কি স্যার বুঝছি স্যার? এখন এই 0.25 সব গুণ করে দিলাম। ব্যাস, এখন গুণ করার সময় অনেকে ভুল করে, 12% লিখে তারপরে পয়েন্ট গুণ করে। না, এরকম না। ক্যালকুলেটর শুধু 12 লিখতে হবে আর 0.25 দিয়ে গুণ করতে হবে, আর পার্সেন্টেজ চিহ্নটা, সাইনটা এটা কমন থেকে যাবে। তাহলে 3 4 12 হয়ে যাবে। ওকে, এইরকম ভাবে। যাই হোক, এবার আমরা 14.25 পেয়ে গেলাম। নেক্সট, দ্বিতীয় নম্বর বলছে দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন এ। যদি ওয়েট এর এঙ্গেজে চলে যায় 10%, দেখা যাচ্ছে এর জন্য 10% আর থাকলো 90%, 100% টোটাল ওয়েট মানে 1। 10% যদি এ হয় তাহলে এর হচ্ছে 0.10 আর থাকলো 90, উইথ দ্য রিমাইন্ডার, অবশিষ্ট যে 90% 0.9 ইকুয়ালি ডিভাইডেড অ্যামাং দ্য আদার 3 স্টক। অন্য 3টা স্টকের মধ্যে 0.90 ভাগ করে দেন, দিলে প্রত্যেকের ভাগে আসবে 0.3। তাহলে এর জন্য 0.10 আর বি সি ডি সবার জন্য 0.30। ওকে, এখন আমরা লিখলাম ওয়েট অফ এ 10%, কিন্তু ওয়েট অফ বি লেখার সময় 0.3, ওয়েট অফ সি সমান 0.3, ওয়েট অফ ডি সমান 0.3। এই ওয়েট এবার আমরা গুণ করে দিলাম 14.70। 3 নম্বর বলছে দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন ইস। প্রত্যেককে 10 করে দাও এ এবং বির মধ্যে। আচ্ছা, এ এর যদি 10% দেওয়া হয়, বি এরও যদি 10% দেওয়া হয়, তাহলে এখানে 20% এঙ্গেজ হয়ে গেল, আর অবশিষ্ট থাকলো 80%, মানে 0.8। এই 0.8 বসে রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড ইন ইস সি অ্যান্ড ডি। সি এবং ডির মধ্যে ওই 80% ভাগ করে ফেলেন 2 দিয়ে। তাহলে কত থাকবে? 0.40 হয়ে যাবে না? হ্যাঁ, ভাষাটা এরকম ভাবে বলা হয়েছে, পোর্টফোলিও ওয়েট আর 10% ইন ইস। প্রত্যেকের মধ্যে 10 করে দাও, কাদের মধ্যে? এ এন্ড বি। তাহলে এ পাবে 10, বি ও পাবে 10, চলে গেল 20, থাকলো 80। সে 80 আবার ভাগ করে দিতে হবে সি এবং ডির মধ্যে, তারা দুইজন পাবে 0.4। প্রথম দুইটা 0.10 আর দ্বিতীয় দুইটা 0.4। ব্যাস, ক্যালকুলেশন করে
13.20% आंसर। ক্লিয়ার? এখন আমরা তিনটা সিচুয়েশন পেলাম, when given number of year, when given probability, when given portfolio। তাহলে পোর্টফোলিও ওয়েট থাকলে কি হবে করতে হবে, ওই প্রবাবিলিটির মতোই RI WI, ওখানে লিখেছিলাম RI PI, এখানে আছে RI WI। তিনটা সিচুয়েশনে তিনটা প্রশ্ন আমরা শিখে ফেললাম। এই ফরম্যাটে চারটা। বলেন। বলছিলাম আই দ্বারা তো রিস্ক বোঝানো হয় এখানে না, আই দ্বারা রিস্ক বোঝানো হয় না, আই দ্বারা চলক বোঝানো হয়। যতগুলো মান আছে সব মানগুলোকে একসাথে আই বোঝানো হয়, আই মানে চলক। আচ্ছা ঠিক আছে, বুঝছি না। যখন আমরা এখানে আই দিয়ে থাকি তখন বোঝানো হয় এখানে সবগুলো মান ধারাবাহিকভাবে আসবে, তাই সেটাই আসলো এখানে 5টা মান। এখন নেক্সট আমরা 4 নম্বর সিচুয়েশন বলেছিলাম, যদি কখনো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন চাই আর সেই প্রশ্নে যদি আমাদের রিস্ক ফ্রি দেওয়া থাকে আর বেটা দেওয়া থাকে, তাহলে আমাদের সিএপিএম এর সূত্র সাহায্য নিতে হবে, সেটাও কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র। At present, suppose that the risk-free 12% and the expected return on the market portfolio is, যাকে বলা হয় মার্কেট রিটার্ন 16%. Find out the expected rate of return. প্রশ্ন কিন্তু এইটুক, find out the expected rate of return। এই প্রশ্নের অ্যান্সার আমরা এত সময় ধরে দিচ্ছি। এখন বসে for 4 stock with their the expected beta, তাদের 4টা সিকিউরিটি আছে, স্টক আছে, সেই 4টা স্টকের প্রত্যেকের স্পেসিফিক বেটা সাপ্লাই দেওয়া হলো। 4 রকমের বেটা 4টাই দেওয়া হয়েছে। প্রথমটা 1.35, পরেরটা 0.85, নেক্সট 1.20, এরপরে 1.75। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে যে প্রশ্নে রিস্ক ফ্রি থাকবে আর বেটা দেওয়া থাকবে সেই প্রশ্নের অ্যান্সার করতে গেলে রিস্ক ফ্রি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাই রিস্ক ফ্রি সূত্র সিএপিএম এর সূত্র বলা হয়। উই নো দ্যাট, আমরা জানি যে সিএপিএম এর সূত্র এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান রিস্ক ফ্রি প্লাস বেটা ইনটু আরএম মাইনাস রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি 12%, মার্কেট রিটার্ন 16%, আর বেটা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন আমরা মানগুলো বসাই পাই। স্টক যেহেতু 4টা, তাহলে 4টা স্টকের জন্য 4টা সূত্র, ওই 4টা আলাদা আলাদা হবে। এ বি সি এই সূত্রে মান বসাবো। সবার জন্য রিস্ক ফ্রি 12%। এবার প্রত্যেকের বেটা আলাদা আলাদা, বেটা 1.35, তারপর এটা 0.85, নেক্সট এভাবে 4টা বেটা আলাদা দেওয়া হয়েছে। ব্র্যাকেটের ভিতরে মার্কেট রিটার্ন 16 - 12, 16 - 12 সবগুলো আলাদা করে দেওয়া হলো। এখন এই সমীকরণে আমরা সরল করব। প্রথমে কিসের কাজ করব? ব্র্যাকেটের ভিতরে কাজ করব। 16 থেকে 12 বাদ দিলে 4 থাকবে, সেই 4 এর সাথে 1.35 গুণ হবে, তাতে আসবে 5.4, আর 12 যোগ করতে হবে 17.4। দ্বিতীয়টা বলা হচ্ছে এখানে 4 থাকবে বিয়োগ করে, এর সাথে গুণ করতে 0.85, এতে আসবে 3.4, 12 যোগ করলে 15.4। 3 নম্বরটা 16 থেকে 12 বাদ দিলে 4, 4 এর সাথে 1.2 গুণ করে এতে আসবে 4.80, 12 এর সাথে যোগ করতে 16.80। 16 থেকে 12 বাদ দিলে 4, 4 এর সাথে 1.75 গুণ, তাহলে 7 এর সাথে 12 যোগ করলে 19। এই হলো ইনফরমেশন। এখন আমাদের অ্যান্সার আসলো 4টা স্টকে 4 রকমের, একটা 17, একটা 15, একটা 16, একটা 19। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বড়টা আমাদের জন্য ভালো। যদি বলা হতো হুইচ স্টক শুড ইউ অ্যাকসেপ্ট, শুড ইউ ইনভেস্ট, শুড ইউ সিলেক্ট ফর দিস কোম্পানি, এই ধরনের প্রশ্ন আসলে কমেন্ট করতাম, অ্যান্সার লিখতাম আমাদের ডি আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। কারণ বিকজ দেয়ার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ হায়ার দ্যান এনি আদার স্টক। এইভাবে অ্যান্সারটা দিয়ে আসতাম, কিন্তু আমাদের এটা চাই নাই, সুতরাং কমেন্ট করা লাগবে না। কেছে জি জি এক্সপেক্টেড বেটা, বেটার মানটা বললেন লাস্টে। হ্যাঁ,
ওটা আবার একটু কন্টিনিউ করো। বলছি যে যদি এমন একটা প্রশ্ন হইতো কমেন্ট করো যে হুইচ স্টক শুড ইউ অ্যাকসেপ্ট, শুড ইউ সিলেক্ট, শুড ইউ প্রিফারেবল, এই ধরনের প্রশ্নের অ্যান্সার যদি চাই তাহলে আমরা অ্যান্সার দেবো উই শুড সিলেক্ট সোর্স, এখানে স্টক নাম্বার ডি ফর দিস কোম্পানি বিকজ দেয়ার expected rate of return is higher than any other stock. কমেন্টে লিখতে হবে। এখন এই সূত্রটা কেন অ্যাপ্লাই করলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম রিস্ক ফ্রি দেওয়া আছে আর বেটা দেওয়া আছে এই জন্য। তাহলে আমাদের প্রশ্ন হলো একটা ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করলাম 4টা। কখন কোন সূত্র অ্যাপ্লাই করলাম, প্রশ্নের ইনফরমেশনের উপরে বেসিস করে সূত্র পরিবর্তন ঘটেছে। যখনই রিস্ক ফ্রি থাকবে, বেটা থাকবে, তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। ফিগার চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম আর কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, যখন পোর্টফোলিও থাকবে তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, সামেশন আরআই ডাব্লিউআই। যখন প্রবাবিলিটি থাকবে তখন আমরা সামেশন আরআই পিআই এইটা গুণ করবো। এই যখন নাম্বার অফ ইয়ার থাকবে তখন আমাদের উপরের সবগুলো যোগ করে ভাগ করলে হয়ে যাবে। রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। এই 4 ধরনের সূত্র এই ফরম্যাটে আছে। এখন মনে রাখার দায়িত্ব আপনাদের, আবার শেখাই দেওয়ার দায়িত্ব। ভালো করে বোঝাই দিলাম। নূর মোহাম্মদের বইতে কি এরকম 4টা পাশাপাশি দেওয়া আছে? স্যার আমারগুলো একটু ভিন্ন। আমার বইগুলো আপনারগুলো দেখতেছিল আমার থেকে অনেক সহজ লাগতেছে, কিন্তু আমার বইগুলো দেখলে আমার থেকে কঠিন লাগে। হ্যাঁ, বই একটা বই এই যে ছাত্ররা খারাপ করে 4th ইয়ারে, এই বইয়ের কারণে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখবে ছাত্রের কাছে। সুন্দর গোছানো থাকলে ছাত্ররা নিজেরাই পড়ে গোছায় নিবে। আপনার অঙ্কগুলো আপনি যদি বুঝাই না দেন, আমি মোটামুটি একটু বুঝতেছি, কিন্তু আমার বই দেখলে আমার থেকে উল্টো ভয় লাগে আরো। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ দেখেন। তাহলে এজন্য আমার বই আমি কাউকে কিনতে বলি না। আগে আমার বই দেখবে, সে নিজেই একটা স্টুডেন্ট 4th ইয়ারে পড়ে, তার তো একটা জ্ঞান বুদ্ধি আছে, সে ভালো মন্দ বুঝবে, সে নিজেই ইয়ে করবে। আপনি অনেকবার জিজ্ঞেস করেছেন যে স্যার আপনার বই কিনতে হবে, আমি একবারও বলিনি। আমি বলেছি যে না, আমার বই কিনতে হবে এমন কথা না, আপনি যদি মনে করেন কেনার প্রয়োজন তাহলে কিনতে পারেন। স্যার এখন তো দেখছি স্যার আপনার বই না নিয়ে কোনো উপায় নেই। এখন আমার বইগুলোর সাথে আপনার অঙ্কের সাথে এটার জন্য আমি তো জোর করতেছি না, তাই না? আপনার প্রয়োজনে আপনি নিয়ে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা আসছে 15 সালে। দেখেন এই অঙ্কটা কি আসছিল। এই অঙ্কটা ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে 1000, 2000, 3000, 4000 টাকা। আচ্ছা, রিটার্নও দেওয়া আছে, বেটা দেওয়া আছে। আচ্ছা, এই যে রিটার্নটা দেওয়া আছে এর ভিতরে দেখেন ব্র্যাকেটে একটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন লেখা আছে। তার মানে কি তারা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে আমাদের। দিয়ে এবার কি বলছে, হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্ন এন্ড বেটা অফ দ্য পোর্টফোলিও। এখন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, বেটা পোর্টফোলিও আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে। আবার কি জন্য চাইলো, হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্ন, এটা পোর্টফোলিও চাচ্ছে, একত্রিত হবে। তাহলে উই নো দ্যাট, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেহেতু অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট ভেঙে ওয়েট বানানো যাবে। কি হবে ওয়েট বানানো যাবে? দেখেন এই 4000 আর 3000, 7000 আর 2000, 9000 আর 1000, 10000। ওই লোকটার কাছে মোট মূলধন ছিল 10000 টাকা। 10000 টাকার মধ্যে 1000 টাকা এ ফার্মে এ সিকিউরিটিতে বিনিয়োগ করেছে। তার মানে 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ করেছে এ ফার্মে, এ সিকিউরিটিতে। 10 ভাগের 2 ভাগ বিনিয়োগ করেছে বি সিকিউরিটিতে। 10 ভাগের 3 ভাগ বিনিয়োগ করেছে সি সিকিউরিটিতে। আর ডিতে সব থেকে বেশি বিনিয়োগ করেছে 10 ভাগের 4 ভাগ। আর তাদের রিটার্নও দেওয়া আছে, বেটাও দেওয়া আছে। এখন আসি, যেহেতু অ্যামাউন্ট আছে তাই ওয়েটের সূত্র লিখলাম সামেশন আর আই ডাব্লিউ আই। এখন রিটার্ন এ ওয়েট অফ এ, রিটার্ন বি ওয়েট অফ বি, রিটার্ন সি ওয়েট অফ সি, রিটার্ন ডি ওয়েট অফ ডি। ওয়েট গুলো যেহেতু দেওয়া নেই আমাদের বানাতে হবে। কি হবে, টোটাল যোগফল বলেছি 10000, তাহলে 10000 1000 কে ভাগ করবে, তাহলে 1000 বাই 10000, 2000 বাই 10000, 3000 বাই 10000, 4000 ভাগ 10000।
ওয়েট গুলো বের হবে। ওয়েট এখন 1000 কে 10 দিয়ে ভাগ করলে 0.10, 2000 কে 10,000 দিয়ে ভাগ করলে 0.2, 3000 কে 10,000 দ্বারা ভাগ করলে 0.3, আর 4000 কে 10,000 দ্বারা ভাগ করলে 0.4। পয়েন্টগুলো যোগ করলে 1 হয়ে যায়, যদিও আমাদের যোগ করার প্রয়োজন নাই। এখন আসেন গুণ করেন ব্র্যাকেটের ভিতরের কাজগুলো। 8% এর সাথে 0.10 গুণ করলে 0.80%, 12% এর সাথে 0.2 গুণ করলে 2.4, 15% এর সাথে 0.3 গুণ করলে আমাদের 4.5, আর 18% এর সাথে 0.4 গুণ করলে 7.2, সব মিলে 14.90% আনসার। এটা হলো। স্যার হ্যাঁ আমার একটা প্রশ্ন। বলেন। স্যার আমার একটা প্রশ্ন। বলেন। স্যার এখানে ওই যে পার্সেন্ট অ্যাকসেপ্টেড রিটার্ন এর পার্সেন্ট গুলো দেওয়া আছে না? হ্যাঁ পার্সেন্ট গুলো আমরা যোগ করেছি না এখানে? হ্যাঁ দেখেছেন স্যার? আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন। পার্সেন্ট গুলো দেওয়া আছে। আমরা ওই যে অ্যাকসেপ্টেড রিটার্নে পার্সেন্ট গুলো এখানে যোগ করে দিয়েছি না, মানে গুণ করার ভাগ করার পর পার্সেন্ট গুলো আমরা করে দিয়েছি না? হ্যাঁ 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 এখানে আবার করে দিয়েছি না, যোগ অবস্থায় আছে না? যোগ অবস্থায় আছে। হ্যাঁ যোগ। হ্যাঁ তো স্যার ওইটা পার্সেন্টটাকে মানে কোন সূত্রে তারা নির্দেশ করতেছে এখানে, মানে কোন ইয়াটা তারা নির্দেশ করতেছে পার্সেন্টটাকে? ও পার্সেন্টেজটা কি নির্দেশ করছে, তার মানে তার ওই লোকটার গড় আয়ের হার হয়েছে এই 14.90%। দেখেন কোন সময় বলছিল 18% আয় করেছি, 15% আয় করেছি। তো এখন আপনি চাচ্ছেন যে আমরা তো 60টা সিকিউরিটিতে 60 রকম আয় করলাম, তো গড় আয়ের হার কত? গড় আয়ের হার বললে অনেকে কি করবে 8 যোগ 12 যোগ 15 যোগ 18 ভাগ 5, এই 4 ভাগ 4 দিয়ে বাস গড় বানায় ফেলবে। এটা গড় হবে, কিন্তু এটা ভুল হবে। কেন? কারণ 18% যে ইনকাম হয়েছে ওখানে আমাদের সর্বোচ্চ বিনিয়োগ ছিল, 15% ইনকাম হয়েছে সেখানে বিনিয়োগ কিন্তু একটু কম ছিল, ঠিক না? এই জন্য সঠিকভাবে নির্ণয় করার জন্য ওয়েট গুলো নিয়ে চলে আসতে হয়। তো ওয়েট গুলো নিয়ে এসে গুণ করে যে ফলাফল, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। কিন্তু আমরা ছোটবেলার থেকে গড় শিখেছি রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। এই মুহূর্তে যদি একজনকে আমরা বলি যে আয় এই 4 রকম আছে, গড় আয় কত, সঙ্গে সঙ্গে সে 4 দিয়ে যোগ করে ভাগ করে ফেলবে 4 দিয়ে, কিন্তু সেটা সঠিক হবে না। তাহলে আপনাদের আজকে 4th ইয়ারে আমরা কি শিখাচ্ছি, যে সঠিক গড় হবে এমন যে আসলে যদি আমি ম্যাক্সিমাম বিনিয়োগ করি। এমনি তো গড়ের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে, কিন্তু ফিনান্সের ক্ষেত্রে এটা ঠিক নেই আর কি। ওই গড়ের ক্ষেত্রেও ঠিক নেই, ওই গড়ের ক্ষেত্রেও আমাদের এটা করা উচিত, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ তথ্য দেওয়া থাকে না, সেখানে তথ্য দেওয়া থাকে শুধু এইটুকু। জি স্যার, এই জন্য আর কি ফিনান্স করতে গেলে তো আমাদের এটা করতে হবে। হ্যাঁ যাক, আমরা এগুলো দেখাচ্ছে গড় শিখছি ছোটবেলায়, কিন্তু এইভাবে তো আর শিখিনি যে 4 রকমের গড় হয়। এখন আমরা সেই 4 রকমের গড় শিখতেছি। এবার আসেন, বেটা তো দেয়া আছে আপনার অনেকগুলো, বলছে পোর্টফোলিও বেটা দেখাতে হবে, বেটারও পোর্টফোলিও বানাতে হবে। মানে ঝুঁকি, হোয়াট ইজ বেটা? বেটা কি বলেছি? বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক। বেটা হলো একটা ঝুঁকির পরিমাপ মাত্র। এটা আমরা একটু স্যাম্বল এরকম বি দিয়ে প্রকাশ করে থাকি। বি পা একটু লম্বা হয়ে গেছে, বেটা হয়ে গেছে। এখন এখানে 0.8, 0.95, 1.0, 1.4 এরকম আছে। এইগুলো আমরা এখন কি করব? কোনটা ঝুঁকি বেশি, কোনটা ঝুঁকি কম, এরকম দেওয়া আছে বেটা। এটা পোর্টফোলিও বানাতে হবে। তো এইটাও আমরা বেটা আই ডাব্লিউ আই এই ওয়েটের সাথে আমরা গুণ করে দিতে হবে। এখন ওয়েট কিন্তু আমি এই যে ব্র্যাকেটের ভিতরে দিয়েছিলাম 2000 ভাগ 10,000, 1000 ভাগ 10,000, 3000 ভাগ 10,000, 4000 ভাগ 10,000 যে ওয়েট গুলো পেয়েছিলাম, ওই ওয়েট গুলোই নিয়ে আসবো এই জায়গায়। তাহলে বেটা এ ওয়েট হবে, বেটা বি ওয়েট অফ বি, বেটা সি ওয়েট সি, বেটা ডি ওয়েট ডি। তো বেটা এ 0.8 আর ওয়েট অফ এ 0.10 পেলাম কোথায়? এই জায়গা থেকে ধার করে নিয়ে আসলাম এই যে উপরের 0.1, 0.2, 0.3, 0.4 এইগুলো নিয়ে আসলাম। যদি এটা না থাকতো তাহলে কি করতেন? শুভ এইটাই আমরা এখান থেকে কপি করে নিয়ে এইটা আমরা এখানে লিখতাম, সমস্যা কি? এই যে এখানে লিখে দিতাম, এই জায়গায় লিখতাম। এবার আসেন 1000 কে আমি 10,000 দ্বারা ভাগ করি, তা আবার তো ঘুরে সে 0.10 চলে আসে নাকি? যদি এটা না থাকতো আমরা এটাই করতাম। বাস ওকে।
এখন আমরা এখানে গুণ করে যোগ করে দেখেছি, ফলাফল আসছে 1.16। এটা অ্যান্সার 1.16। পোর্টফোলিও বেটা, আলহামদুলিল্লাহ। তাহলে স্যার এখানে আমাদের বিটের মান দেওয়া আছে, বেটার মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে। এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওয়েটের মান কোথায় পেয়েছি বলেন তো? ওয়েটের মান, এটার মান হচ্ছে এখানে ক্যালকুলেশন করে পেয়েছি আর কি। এইগুলো ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই ধরনের অঙ্ক পারা যাবে। আচ্ছা, আগামীকালকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন করব। আজকে এইটুকু পড়া থাকবে। আর ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। এবং তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ।